সয়েলের টপ লেভেল পর্যন্ত চলে আসে। যদি সেটা সমান করতে গিয়ে সয়েলের টপ লেভেল পর্যন্ত চলে আসে তখন ওই অ্যাকুইফারকে আমরা বলি আর্টেজিয়ান অ্যাকুইফার। ঠিক আছে, তখন ওই অ্যাকুইফারকে আমরা বলি আর্টেজিয়ান অ্যাকুইফার। আর নরমালি কনফাইন্ড অ্যাকুইফার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রেসার অ্যাকুইফার। যেহেতু প্রেসারে থাকে সেটা প্রেসার অ্যাকুইফার। তার মানে কি বোঝা যাচ্ছে, সকল কনফাইন্ড অ্যাকুইফার কিন্তু আর্টেজিয়ান অ্যাকুইফার না। আর্টেজিয়ান অ্যাকুইফার হতে হলে পানিটা কি করতে হবে, সয়েলের টপ লেয়ার পর্যন্ত রিচ করতে হবে, তাহলে ওটা আর্টেজিয়ান অ্যাকুইফার। তাছাড়া কি হয়, নরমালি পানিটা প্রেসারে কিছু দূর উঠে, তারপর আমরা কি করি, আমরা পাম্প করে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে করে টিউবওয়েল দিয়ে পাম্প করে করে কি নিয়ে আসি, পানিটাকে উপরে নিয়ে আসি, অথবা একটা মোটর ইউজ করে প্রেসার সাকশন করে আমরা পানিটাকে উপরে নিয়ে আসি। সেটা গেল আনকনফাইন্ড অ্যাকুইফার। আনকনফাইন্ড অ্যাকুইফারের একটা পোরশন আনকনফাইন্ড, আরেকটা পোরশন হচ্ছে কনফাইন্ড। তো আমরা যে ওয়াটার টেবিলের কথা বলি, সেই ওয়াটার টেবিলটা আসলে হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার। এর কারণ কি, এটা তো প্রেসারে আছে, এটা কি ওয়াটার, এখানে ভিতরে যে ওয়াটারটা, এই ওয়াটারটা নিচে নামার অথবা উপরে ওঠার কোনো কিছু নাই, যেহেতু প্রেসারে আছে। এখানে কি, এখানে হচ্ছে আমি এখান থেকে যত এক্সট্রাক্ট করব এই ওয়াটার টেবিলটা আস্তে আস্তে নামতে থাকবে। তো যেহেতু এই কনফাইন্ড আনকনফাইন্ড অ্যাকুইফারে ওয়াটার টেবিলটা আছে, এজন্য এটা কানেকশন ওয়াটার টেবিল অ্যাকুইফার। ঠিক আছে, তাহলে আমরা দুইটা নাম জানলাম, একটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফারকে প্রেসার অ্যাকুইফার বলে, সেটা যদি প্রেসারে যদি টপ মাটির টপ লেয়ার পর্যন্ত উঠে আসে সেটা আর্টেজিয়ান অ্যাকুইফার। আর এটা হচ্ছে আমাদের আনকনফাইন্ড অ্যাকুইফার, যেটার উপরের পোরশনটা কনফাইন্ড থাকবে না। এটা এখানে গ্রাউন্ড ওয়াটার যে ওয়াটার টেবিলটা আমরা এখান থেকেই পাই, এজন্য এটাকে ওয়াটার টেবিল অ্যাকুইফার বলে। অবশ্যই কি এটাই তো বললাম, কনফাইন্ড অ্যাকুইফারে দুইটাই কি হবে, দুইটাই হচ্ছে কনফাইন্ড থাকবে। আনকনফাইন্ডে নিচেরটা কনফাইন্ড থাকবে, উপরেরটা কনফাইন্ড থাকবে না। তো এখন দেখো, আমরা যে বলি প্রেসিপিটেশনের মাধ্যমে কি হয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়। প্রেসিপিটেশন হয়, ইনফিল্ট্রেশন পারকুলেশনে গ্রাউন্ড ওয়াটারে যায়। তো আনকনফাইন্ড দুইটা লেয়ারই কনফাইন্ড, তাহলে এখানে কিভাবে গ্রাউন্ড পানি রিচ করবে, এখানে পানি রিচ করবে কোথায়, এটারও একটা, এখানে দেখো এই জায়গাটা হচ্ছে এটা রিচার্জ। তার মানে এই পোরশনে যতটুকু পানি করবে শুধুমাত্র ওই পোরশনের পানিটুকু ইনফিল্ট্রেশন হয়ে গ্রাউন্ড ওয়াটার থেকে রিচার্জ হবে। তাছাড়া অন্য পোরশনে কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে কোথায়, আনকনফাইন্ড। তার মানে কনফাইন্ড অ্যাকুইফারে রিচার্জ খুব কম হয়, যতটুকু রিচার্জ হয় ম্যাক্সিমাম রিচার্জ হয় কোথায়, আনকনফাইন্ড। পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি হচ্ছে সয়েলের সেই ক্যারেক্টারিস্টিক্স যার জন্য পানি সয়েল থেকে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে কি করে, মুভ করে। পানি অথবা যে কোনো ফ্লুইড একটা প্লেস থেকে আরেকটা প্লেসে মুভ করে। দ্য পারমিয়েবিলিটি অফ এ পোরাস মিডিয়াম ইজ এ মেজার অফ ইটস এবিলিটি টু ট্রান্সমিট fluid under a hydropotential gradient. নরমাল হাইড্রোপটেনশিয়াল গ্রেডিয়েন্টে যে ট্রান্সমিট করার অ্যাবিলিটি সেটা হচ্ছে পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি ইকুয়ালস CD², CD², যেখানে আমাদের সিটা হচ্ছে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট শেপ ফ্যাক্টর, যেটাকে শেপ ফ্যাক্টর বলে। তোমরা অলরেডি জিওটেকনিক্যালে যখন সয়েল অ্যানালাইসিস করেছো তখন এটার সঙ্গে পরিচিত হয়েছে, শেপ ফ্যাক্টরের উপর। যেমন কিছু সয়েলের শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার, কিছু হচ্ছে রাউন্ড, এরকম বিভিন্ন শেপের সয়েল আছে না, এখান থেকে তোমরা পরিচিত হয়েছে। আর ডিটা হচ্ছে মিন গ্রেইন ডায়ামিটার, ডি হচ্ছে মিন গ্রেইন ডায়ামিটার। মিন গ্রেইন ডায়ামিটার কোনটা, D50, তাই তো, মিন গ্রেইন ডায়ামিটার হচ্ছে D50। তাহলে K ইকুয়ালস হচ্ছে CD²। তার মানে কি, মিন গ্রেইন ডায়ামিটার যত বড় হবে আমাদের পারমিয়েবিলিটি তত কি হবে, বেশি। তাহলে এখন এখানে একটা কথা আছে, পারমিয়েবিলিটি শুধুমাত্র সয়েলের প্রপার্টি, পারমিয়েবিলিটি শুধুমাত্র সয়েলের প্রপার্টি। কেন এই কথাটা বলছি, hydraulic conductivity of the aquifer is a property of medium and fluid. It is a measure of how much an aquifer can transmit water from one point to another. এখানে একটা কথা বলা আছে, দেখো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি, ওয়াটার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রান্সমিট করে। ওখানে কি, যে কোনো ফ্লুইড একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রান্সমিট করার এবিলিটি, আর এটা হচ্ছে ওয়াটার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রান্সমিট করার এবিলিটি। তাহলে এটা কি, এটা হচ্ছে ফাংশন হচ্ছে সয়েলেরও এবং সাথে যেই ফ্লুইডটা আমরা ইউজ করেছি সেই ফ্লুইডটা। তাহলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি হচ্ছে ইজ দ্য ফাংশন অফ সয়েল প্রপার্টি এন্ড দ্য ফ্লুইড প্রপার্টি, আর পারমিয়েবিলিটি ইজ দ্য ফাংশন অফ অনলি দি সয়েল। তাহলে K ইকুয়ালস হচ্ছে গামা K ওভার মিউ। গামা কি, গামা হচ্ছে আমাদের স্পেসিফিক ওয়েট অফ ফ্লুইড, মিউ হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি অফ ফ্লুইড, আর K হচ্ছে পারমিয়েবিলিটি অফ দি সয়েল। তাহলে সয়েলের পারমিয়েবিলিটি ডিপেন্ড করছে ফাংশন অফ প্রপার্টিজ অফ সয়েল।
গামা আর মিউ হচ্ছে ফ্লুইডের প্রপার্টি। তাহলে ফ্লুইডের প্রপার্টি এবং সয়েলের প্রপার্টি দুটার উপরে ডিপেন্ড করছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। তো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কে আমরা আইসোট্রপি, অ্যানিসোট্রপি, হোমোজিনিটি, নন হোমোজিনিটি এই চার ভাগে আমরা ভাগ করি। আইসোট্রপিক মিডিয়ামে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি একটা গিভেন পয়েন্টে সব ডিরেকশনে সমান, আর হোমোজিনিয়াস যদি হয় প্রতিটা পয়েন্টে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি সমান হবে। এটা বোঝানোর জন্য একটা ফিগার আছে যেখান থেকে আমরা আরো সহজে বুঝতে পারবো। তো এখানে কি দেখা যাচ্ছে দেখো, আমি কি বলেছি আইসোট্রপি হচ্ছে একটা পয়েন্টে সব ডিরেকশনে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি সমান। পয়েন্ট 1 এখানকার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা জায়গারই হাইড্রোলিক কন্ডাক্টিভিটি সমান। একটা পয়েন্টে সব জায়গায় হাইড্রোলিক কন্ডাক্টিভিটি সমান, তাহলে এটা হচ্ছে আইসোট্রপিক। এটা হচ্ছে কি আইসোট্রপিক মিডিয়াম। এখন পয়েন্ট 1 আর পয়েন্ট 2 তে KV1 এই পয়েন্টের যে ভার্টিক্যাল যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি এবং পয়েন্ট 2 ভার্টিক্যাল হাইড্রোলিক কন্ডাক্টিভিটি সমান। পয়েন্ট 1 এর হরাইজন্টাল হাইড্রোলিক কন্ডাক্টিভিটি KH1, পয়েন্ট 2 এর হরাইজন্টাল কন্ডাক্টিভিটি KH2 হচ্ছে সমান। তাহলে এটা কি দুইটা পয়েন্টে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি সমান, তার মানে হচ্ছে হোমোজিনিয়াস। তার মানে এটার আমি নাম বলতে পারি হচ্ছে আইসোট্রপিক হোমোজিনিয়াস মিডিয়াম। তাহলে এটার আমি নাম বলতে পারি আইসোট্রপিক হোমোজিনিয়াস মিডিয়াম। পরেরটাতে যাই, এই পয়েন্টে KV is not equals KH, at a given point vertical আর horizontalটা সমান না, তাহলে হচ্ছে অ্যানিসোট্রপিক। এটা কি? এটা হচ্ছে অ্যানিসোট্রপিক। কিন্তু এই পয়েন্টে এবং এই পয়েন্টে KV1 equals KV2, KH1 equals KH2, তার মানে কি এটা হচ্ছে হোমোজিনিয়াস। তাহলে এই মিডিয়ামটার নাম হচ্ছে আইসোট্রপিক হোমোজিনিয়াস মিডিয়াম, অ্যানিসোট্রপিক হোমোজিনিয়াস মিডিয়াম। নিচেরটাতে যাই, এটাতে যাই KV আর KH সমান, KV আর KH সমান, তাহলে এটা কি আইসোট্রপিক, আইসোট্রপিক মিডিয়াম। কিন্তু পয়েন্ট 1 এর KV1 is not equals KV2, পয়েন্ট 2 ভার্টিক্যাল সমান, KH1 is not equals KH2, তার মানে এটা কি নন হোমোজিনিয়াস অথবা হেটেরোজিনিয়াস, যে কোনোটাই বলতে পারি। নন হোমোজিনিয়াসও বলতে পারি অথবা হেটেরোজিনিয়াসও বলতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যানিসোট্রপিক, আইসোট্রপিক, আইসোট্রপিক, হেটেরোজিনিয়াস। এটাতে আসি এবার, পয়েন্ট 1 এ KV আর KH সমান না, অ্যানিসোট্রপিক। পয়েন্ট 1 আর পয়েন্ট 2 এর KV1 is not equal to KV2, KH1 is not equal to KH2, তার মানে এটা হচ্ছে অ্যানিসোট্রপিক, হেটেরোজিনিয়াস। তাহলে চার ভাগে আমি ভাগ করলাম আমাদের সয়েলের হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। হাইড্রোলিক কন্ডাক্টিভিটির ভিত্তিতে আমরা সয়েলকে চার ভাগে ভাগ করলাম। বিভিন্ন ধরনের হাইড্রোলিক কন্ডাক্টিভিটি দেওয়া আছে। দেখো, ক্লেতে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি মিটার পার ডে এর ইউনিট 10 টু দি পাওয়ার -8 থেকে 10 টু দি পাওয়ার -2। ফাইন সেটে হয়ে গেছে 1 থেকে 5। 10 টু দি পাওয়ার -8 কোথায়, 1 কোথায়, তার মানে ক্লের হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কত কম, অনেক কম। আরো যত আমাদের স্যান্ডের সাইজ বাড়ছে, মিডিয়াম স্যান্ড, কোর্স স্যান্ড, গ্রাভেল, আস্তে আস্তে কি হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বাড়ছে। তার মানে ম্যাটেরিয়াল যত কোর্স হবে তত কি হবে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বাড়তে থাকবে। ট্রান্সমিসিবিলিটি দুইটাই বলে, এটাকে ট্রান্সমিসিবিলিটিও বলে, ট্রান্সমিসিভিটিও বলে, ঠিক আছে? দুটোটাই সঠিক। কোন জায়গায় ট্রান্সমিসিবিলিটি বলে, কোন জায়গায় ট্রান্সমিসিভিটি বলে। তো ট্রান্সমিসিভিটি হচ্ছে একটা অ্যাকুইফারের পুরো ডেপথ জুড়ে কতটুকু ওয়াটার সে ট্রান্সমিট করবে। একটা অ্যাকুইফারের পুরো ডেপথ জুড়ে কতটুকু ওয়াটার সে ট্রান্সমিট করতে পারে। এটা আমরা কিভাবে বের করি? সিম্পলি আমরা হাইড্রোলিক কন্ডাক্টিভিটির সাথে ওয়াটার অ্যাকুইফারের যে ডেপথ, সেই ডেপথটাকে আমরা মাল্টিপ্লাই করি। তাহলে ট্রান্সমিসিভিটি ইজ ইকুয়াল টু দি প্রোডাক্ট অফ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি এন্ড দি থিকনেস অফ দি অ্যাকুইফার। তাহলে T ইকুয়ালস কি হবে? KB। তো K এর ইউনিট হচ্ছে মিটার পার ডে, B দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে মিটার স্কয়ার পার ডে। তার মানে লেন্থ স্কয়ার ওভার টাইম হচ্ছে আমাদের ট্রান্সমিসিভিটির ইউনিট। তো
যদি বিভিন্ন লেয়ার থাকে, বিভিন্ন লেয়ারের হাইড্রোলিক কন্ডাক্টিভিটি যদি বিভিন্ন রকম হয়, তাহলে আমাদের কি করতে হবে? একটা এভারেজ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বের করতে হবে। তাহলে এখানে দেখো ফ্লো ডিরেকশনটা খেয়াল করো। ফ্লো ডিরেকশন, এদিকে হচ্ছে ফ্লো ডিরেকশন, তিনটা লেয়ার দেখা যাচ্ছে, তিনটা লেয়ার দেখা যাচ্ছে। এটার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি K1, এটার K2, এটার K3। তো ইন টোটাল B1 + B2 + B3 = হচ্ছে B। তো এটার জন্য আমাদের এভারেজ K = হবে হচ্ছে সামেশন অফ যতগুলো K আছে, যতগুলো B আছে, সামেশন অফ KB মানে K1 B1 + K2 B2 + K3 B3 ডিভাইডেড বাই সামেশন অফ B মানে টোটাল B1 + B2 + B3। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েটেড এভারেজ, থিকনেসের সাপেক্ষে এটা হচ্ছে ওয়েটেড এভারেজ। তো এটা গেল হচ্ছে যদি ফ্লো ডিরেকশন যদি প্যারালাল হয়, স্ট্র্যাটিফিকেশনের সাথে যদি প্যারালাল হয়। এখন যদি প্যারালাল না হয়, ফ্লো ডিরেকশনটা যদি আমি বলি এরকম এদিকে, যেমন এখানে দেখা যাচ্ছে জিনিসটাকে উল্টিয়ে দিয়েছে, ফ্লো ডিরেকশন হচ্ছে এদিকে, এটা হচ্ছে আমাদের B1 B2 B3। তখন কি হবে? তখন আমাদের K ইকুয়ালস হবে হচ্ছে summation of B divided by summation of B by K, মানে B1 by K1 plus B2 by K2 plus B3 by K3, আর উপরে হচ্ছে টোটাল যে B1 plus B2 plus B3। ঠিক আছে? তো তার মানে এখন যদি আমি এখানে যদি ফ্লো ডিরেকশনটা আমি এদিকে দিতাম তাহলে কি হতো? কোনটা হতো? ফ্লো ডিরেকশন যদি আমি এদিকে দিতাম তাহলে KB বাই, তাহলে কি হতো? ফ্লো ডিরেকশন যদি আমি ফ্লো ডিরেকশন যদি আমি এখানে দিতাম তাহলে কি হতো? কোন সূত্রটা হতো? আবার যদি এখানে যদি ফ্লো ডিরেকশন এদিকে দিতাম কোন সূত্র হতো? এটা খেয়াল রাখতে হবে কোন দিকে ফ্লো ডিরেকশন আছে, অ্যাকুইফারটা কিভাবে আছে। ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। তো পোরোসিটি ডেফিনিশন আমরা সবাই জানি। পোরোসিটি ডেফিনিশন হচ্ছে সয়েলের ভিতর যে পোর, সেই পোর ডিভাইডেড বাই টোটাল যে ভলিউম, পোরের ভলিউম ডিভাইডেড বাই টোটাল ভলিউম। তাহলে আমরা পোরোসিটিকে আমরা কি লিখতে পারি? পোরোসিটিকে প্রকাশ করা হয় ইটা দিয়ে। তাহলে ভলিউম অফ ভয়েডস ডিভাইডেড বাই টোটাল ভলিউম, ভলিউম অফ ভয়েডস ডিভাইডেড বাই টোটাল ভলিউম হচ্ছে আমাদের পোরোসিটি। তো অ্যাকুইফারে কি হয়? অ্যাকুইফারে আমাদের যে ভয়েড গুলো আছে, সেই ভয়েডটা টোটালি, বিশেষ করে কনফাইন্ড অ্যাকুইফারে টোটালি কি হবে? সয়েল দ্বারা, ওয়াটার দ্বারা স্যাচুরেটেড থাকবে। তার মানে ভলিউম অফ ভয়েডস হচ্ছে ভলিউম অফ ভয়েডস কি আমাদের তাহলে ভলিউম অফ ওয়াটার। আর যেহেতু ভলিউম অফ ভয়েড টোটাল ভলিউমের চাইতে সবসময় কম হবে, অবশ্যই কম হবে, তার মানে আমাদের পোরোসিটি সবসময় কি হবে? একের চাইতে, পোরোসিটির ভ্যালু কি হবে? একের চাইতে কম হবে, কারণ টোটাল ভলিউমটা অবশ্যই ভলিউম অফ ভয়েডের চেয়ে কি হবে? বেশি হবে। হ্যাঁ। এখানে বিভিন্ন দেওয়া আছে, লাইট অফ করে দেবো ভালো। তো বিভিন্ন সয়েলের পোরোসিটির রেঞ্জ দেওয়া আছে। এখানে দেখো, যেহেতু আমি বললাম কি আমাদের ভলিউম অফ ভয়েড হচ্ছে ভলিউম অফ ওয়াটার, এখান থেকে ভলিউম অফ ওয়াটারটাকে যদি বের করে দেই এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার, তাহলে এটাই হচ্ছে আমাদের ভলিউম অফ ওয়াটার ভয়েডস। তো ভলিউম অফ ভয়েডস ডিভাইড বাই টোটাল ভলিউম হচ্ছে আমাদের পোরোসিটি। তো আমরা নরমালি পোরোসিটি বের করার জন্য আমরা কি করি? পোরোসিটি বের করার জন্য আমরা সয়েল নেই, সয়েলের ওয়েট নেই, প্রথমে সয়েলের ওয়েট নেই, ওয়েট নেওয়ার পর তারপর কি করি? তারপর হচ্ছে আমরা ওভেনে ড্রাই করি, ওভেনে ড্রাই করে আবার ওয়েট নিই। তো এই দুইটা ওয়েট থেকে আমরা কি করি? আমরা পোরোসিটি বের করি। তখন আমরা পোরোসিটি করতে আমরা কি লিখি? আমরা লিখি হচ্ছে ড্রাই ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ওয়েট। ড্রাই ওয়েট কি হবে? WT মাইনাস WD ইকুয়াল টু কি হবে? ওয়েট অফ ওয়াটার। WT মাইনাস WD হচ্ছে ওয়েট অফ ওয়াটার। তো এসবের সাথে ভলিউম আমরা তো করেছি ভলিউম দিয়ে, সম্পর্ক কি? V এর সাথে ভলিউমের সম্পর্ক কি? W ইকুয়াল টু কি? W ইকুয়াল হচ্ছে গামা V। তো দুটোটারই তো গামা সেম, মাল্টিপ্লাই করো গামা, গামা গামা কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে। ঠিক আছে? তো ওয়াটারের গামা আছে, এই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক যে রেশিও ওটা বের করতে হয়। আচ্ছা, এবার আসি স্পেসিফিক ইল্ডে। WD মাইনাস WD, এখানে যে গামাটা পাবো, মানে এখানে যে ভলিউমটা পাবো, এটা কিসের ভলিউম? ওয়াটারের ভলিউম।
তো এই দুই গামা তো সেম না, দুই গামা কি সেম? এটা কি হবে? এটা হচ্ছে গামা অফ W আর এটা হচ্ছে গামা অফ সয়েল। তো যদি গামা অফ W দেওয়া নাও থাকে, স্পেসিফিক গ্র্যাভিটি দিলে আমরা গামা অফ সয়েল বের করতে পারবো, তাই না? তো এখন আসি স্পেসিফিক ইল্ড। প্রথমে আসে আনকনফাইন্ড অ্যাকুইফার। আনকনফাইন্ড অ্যাকুইফারের স্পেসিফিক ইল্ডের ডেফিনেশন যেটা আছে সেটা আমরা যদি এটা মনে রাখি, এখান থেকে আমরা ডেফিনেশনটা বলতে পারবো। SY equals 1/A dV/dH। তো dV/dH এখান থেকে তাহলে আমরা বলতে পারি কি স্পেসিফিক ইল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দি ভলিউম অফ ওয়াটার। স্পেসিফিক ইল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দি ভলিউম অফ ওয়াটার। এটা কিসের প্রপার্টি? আনকনফাইন্ড অ্যাকুইফারের প্রপার্টি। From an unconfined aquifer per unit surface area, যখন আমরা তুলছি যেহেতু আনকনফাইন্ড অ্যাকুইফার, তাহলে কি হবে? ওয়াটার টেবিলটা নিচে নেমে যাবে, তাহলে পার ইউনিট হেড ডিক্লাইন। আবার বলছি স্পেসিফিক ইল্ড ইজ দি defined as the volume of water released from unconfined aquifer per unit surface area per unit head decline of the water. ঠিক আছে? স্পেসিফিক রিটেনশন, আমরা কি যে সয়েল আছে সেই সয়েলের ভিতর যদি পানি থাকে, আমরা কি সব পানি এক্সট্রাক্ট করতে পারবো? সব পানি কিন্তু আমরা এক্সট্রাক্ট করতে পারবো না। কেন পারবো না? সয়েল আর ওয়াটারের মাঝে কিছু টেনসাইল স্ট্রেস থাকে, সেই টেনশনের কারণে সে কি করবে? টেনশন যেটা কোহেশনের জন্য হয়, সেটার জন্য কি হবে? সেটার জন্য হচ্ছে কিছু পরিমাণ পানি সয়েলে রিটেইন করবে, এটাকে বলে স্পেসিফিক রিটেনশন। তাহলে স্পেসিফিক রিটেনশন ইজ দি অ্যামাউন্ট অফ ওয়াটার রিটেইনড উইদিন দি পোরস ডিউ টু দি সারফেস টেনশন, এটা হচ্ছে স্পেসিফিক রিটেনশন। তাহলে আমাদের SY কি? SY হচ্ছে যতটুকু আমরা নিতে পারছি, টোটাল হচ্ছে SY, যতটুকু থেকে যাচ্ছে ততটুকু হচ্ছে রিটেনশন। তাহলে SY আর SR এই দুইটা মিলে হচ্ছে আমাদের টোটাল পোর স্পেস, তাই তো? টোটাল পোর স্পেস যদি হয় তাহলে আমাদের পোরোসিটি এটা ইকুয়ালস হচ্ছে SY প্লাস, ঠিক আছে? এবার আসে স্টোরেজ কোএফিশিয়েন্ট। এটা হচ্ছে আমাদের কনফাইন্ড অ্যাকুইফারের প্রপার্টি, স্টোরেজ কোএফিশিয়েন্ট। তো কনফাইন্ড অ্যাকুইফারের প্রপার্টি, এখান থেকে আমরা আসলে কনফাইন্ড অ্যাকুইফারের প্রপার্টি মনে রাখতে পারবো না? মনেই রাখতে হবে। ইট ইজ ডিফাইন্ড এজ দি ভলিউম অফ ওয়াটার দ্যাট অ্যান অ্যাকুইফার রিলিজ ফ্রম দি স্টোরেজ পার ইউনিট সারফেস এরিয়া পার ইউনিট চেঞ্জ ইন পিজোমেট্রিক হেড। একটা ছিল কি ওয়াটার টেবিলের হেড, একটা পিজোমেট্রিক হেড। কারণ কি? আমরা পিজোমিটার কোথায় ইউজ করি? যখন আমরা প্রেসার মেজার করতে চাই তখন আমরা পিজোমিটার ইউজ করি। তো আমাদের যেহেতু এটা কনফাইন্ড অ্যাকুইফার, আমরা প্রেসার মেজার করার জন্য কি ইউজ করব? পিজোমেট্রিক হেড ইউজ করব, যেটা পিজোমেট্রিক হেড আছে। আর স্পেসিফিক স্টোরেজ হচ্ছে যদি আমরা স্টোরেজ কোএফিশিয়েন্টকে আমরা যদি অ্যাকুইফার ডেপথ দিয়ে ভাগ দিই, সেটা হচ্ছে স্পেসিফিক স্টোরেজ। তো কনফাইন্ড অ্যাকুইফারে কতটুকু স্টোরেজের চেঞ্জ হয় সেটা হচ্ছে SC মাল্টিপ্লাইড বাই del V, যেটা হচ্ছে আমাদের স্পেসিফিক স্টোরেজ স্টোরেজ কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাইড বাই যতটুকু ভলিউম চেঞ্জ হয়েছে। আনকনফাইন্ড অ্যাকুইফার হচ্ছে স্পেসিফিক ইল্ড মাল্টিপ্লাইড বাই del V। তো কনফাইন্ড অ্যাকুইফারে এটা ফাংশন হচ্ছে কম্প্রেসিবিলিটি, অ্যাকুইফারের কম্প্রেসিবিলিটি আর এক্সপেন্ডেবিলিটির উপর। কারণ এটা কি কনফাইন্ড থাকছে, কম্প্রেশনে থাকছে, কতটুকু এক্সপেন্ড করতে পারছে এটার উপর ডিপেন্ড করছে। আর আনকনফাইন্ড অ্যাকুইফারে ওয়াটার রিলিজ হয় হচ্ছে গ্র্যাভিটির কারণে। তার মানে কনফাইন্ড অ্যাকুইফারে কম্প্রেসিবিলিটি রোল প্লে করে, গ্র্যাভিটি খুব লিটল রোল প্লে করে। আনকনফাইন্ড অ্যাকুইফারে কম্প্রেসিবিলিটি রোল প্লে করে না, মূলত গ্র্যাভিটি রোল প্লে করে। তাহলে আজকে মোটামুটি আমাদের ডেফিনেশন গুলো পড়লাম।